বাঙালি মাত্রই আড্ডাপ্রিয়, আর এই আড্ডাপ্রিয় বাঙালির সাথে আড্ডা মেরে প্রখ্যাত জার্মান ঔপন্যাসিক গুন্টার গ্রাস বলেছিলেন, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির এক বড় উদ্দীপনা শক্তি বাঙালির আড্ডা। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি বাংলাদেশেও এসেছিলেন। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা সবাইকে এনটিভির পর্দায়। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা তো জানেনই, আর আজ যারা নতুনভাবে আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের জন্য বলে রাখছি, শুক্রবার রাত মানে এনটিভির পর্দায় লাইভ রাতের আড্ডা, যেখানে কথা হবে মন খুলে উইথ রিয়েল ভাইবস অ্যান্ড আনফিল্টার্ড স্টোরিজ। দর্শক, এই লাইভের আড্ডায় কিন্তু আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তার জন্য কি করতে হবে? চলে যেতে হবে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে এই লাইভ আড্ডাটির ক্যাপশনে আপনারা দেখতে পারবেন একটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হতে পারেন, অথবা সে ক্যাপশনে দেখবেন একটি জুম লিঙ্ক অ্যাপ এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সেটি ব্যবহার করে চাইলে আপনারা আমাদের সঙ্গে এই আড্ডায় যুক্ত হতে পারেন। দর্শক, সঙ্গে তো আছি আমি আয়েশা খান, এবং আপনাদের আর আমার সঙ্গে এই আড্ডায় থাকছেন একজন অতিথি। আমাদের আজকের অতিথি তিনি ভীষণ গুণী একজন অভিনেতা এবং আমার অনেক অনেক পছন্দের। আমি খুবই সৌভাগ্যবান যে আমার সুযোগ হয়েছে তার সঙ্গে ওটিটি এবং নাটকে কাজ করার। তিনি কিন্তু একাধারে মঞ্চ, নাটক, ওটিটি, চলচ্চিত্রে সমান দুটি ছড়িয়েছেন। আমাদের সঙ্গে আছেন অভিনেতা শ্যামল মাওলা। কেমন আছেন? আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো? অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হলো, একদম মন খুলে আড্ডা হবে আজকে। ওয়েল, শুরুটা তাহলে করতে চাই ওটিটি দিয়ে, কারণ সেখানে আপনার সঙ্গে আমার এমন পরিচয়। সো কোনটা ছেড়ে আসলে কোনটার কথা বলবো? এত ভালো ভালো ওটিটিতে আপনি কাজ করেছেন, সেটা যদি হয় মানিহানি, কন্ট্রাক্ট, অর মহানগর এক, বা আমি যদি বলি টেক্কা, সদরঘাটের টাইগার, আর রাত শেষ দিকে এসে দ্য সাইলেন্স, আমি কি তুমি সহ আরও অনেক, মানে নাম বলে আসলে শেষ করা যাবে না। সো প্রথম প্রশ্নটা যদি আমি যাই, যে ওটিটিতে আপনার চরিত্রগুলো মেলে ধরার সুযোগ আপনি আসলে কতটা পেয়েছেন বা পাচ্ছেন? না, অবশ্যই খুব ভালো মতোই পেয়েছি, কারণ আমাদের এখানে যেভাবে কাজ হয়, আমরা যে কোনো গল্প 2 দিনে শ্যুট করি, 3 দিনে শ্যুট করি, 4 দিনে শ্যুট করি। তো একটা গল্প এই 3-4 দিনে শ্যুট করে আসলে খুব ভালো মতো আসলে সেটা উপস্থাপন করা যায় না। যায়, আমরা করি, এর মধ্যেই আমাদের যা আছে তা নিয়ে আসলে মানিয়ে নেওয়া। তো সেই জায়গা থেকে ওটিটিতে যখন দেখলাম যে 15-20 দিনের একটা টাইম পাওয়া যাচ্ছে একটা কাজ ঠিকঠাক মতো পারফরমেন্স করার জন্য, এবং 15-20 দিন ধরে আমি একটা ক্যারেক্টারের মধ্যে আসলে বসবাস করতে পারছি, তো তখন তো আসলে এটাকে, এই সুযোগটা কাজে লাগানো যেতেই পারে। তো সেই সুযোগটাকেই আসলে আমি কাজে লাগিয়েছি পারফরমেন্সের ওই জায়গাটাতে, আর ডিরেক্টররা তো ডিরেকশনের জায়গাতে কাজে লাগিয়েছেই। মানতেই হয় যে যতজন মেধাবী এবং সৌভাগ্যবান অভিনেতা আছে যারা ওটিটিতে একাধারে কাজ করার সুযোগ পেয়েছে, আপনিও তাদের মধ্যে একজন। এবং যতদূর মনে পড়ে যে সব ওটিটির সকল প্রথম কাজের সঙ্গে আপনি যুক্ত, মানে যে কোনো ওটিটির ওপেনিংটাই আপনাকে দেওয়া হয়েছে। সো ওপেনার বললে আসলে ভুল হবে না, খেলার মাঠেও যেমন ওপেনার ঠিক তেমনি ওটিটিতেও আপনি ওপেনার। ওয়েল, এখানে যদি ওপেনারের বা ওপেনিংয়ের কথা যেহেতু আসছে, খুব মনে পড়ছে বাংলার প্রথম অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ কন্ট্রাক্টের কথা, যেখানে আমরা দুজনেই কাজ করেছিলাম। এবং 2021 সালের এই কাজটিতে যেই ধরনের প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতিতে সেই ধারায় কাজ করে আপনি আসলে ঠিক কতটা আনন্দ পেয়েছিলেন ভাইয়া? মানে শুধু কন্ট্রাক্ট নিয়ে বলবো? শুধু কন্ট্রাক্টের কথা যদি আমি বলি, যে প্রথম ওয়েব সিরিজ অ্যাকশন ধর্মী, তারপর আবার এমন একটা কি বলবো এটাকে, উপন্যাসের, যে উপন্যাসটা আপনার নিজেরও পড়া, এবং জেফ্রি বেক ক্যারেক্টারটা কিন্তু অসাধারণ একটা ক্যারেক্টার ছিল, আমার খুব পছন্দের। রাইট, আমারও খুব পছন্দের পুরোটা পড়ার পর। সো কতটা উপভোগ্য ছিল? অবশ্যই সেটা খুবই, মানে হয়েছে কি, মানিহানিতে তো মানে কন্ট্রাক্টের টিমের সাথে তো আমার এর আগে কাজ হয়েছে মানিহানিতে। সো এক ধরনের কেমিস্ট্রি বিল্ড আপ তো ছিলই পুরো টিমের সাথে। তো তারপরেই যখন তাদের পরের প্ল্যান হচ্ছে কন্ট্রাক্ট, এবং যখনই শুনি যে কন্ট্রাক্ট বানানো হবে এবং আমাকে জিজ্ঞেস করছে যে মানে কোন ক্যারেক্টারটা করতে। ও ওয়াও, ইউ হ্যাড দ্য অপশন টু চুজ দ্য ক্যারেক্টার। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন ক্যারেক্টারটা তোমার পছন্দের। হ্যাঁ। তো আমার পুরো মানে জেফ্রি বেক বাস্টার্ড সিরিজের সবগুলো বই পড়া। সো সেই জায়গা থেকে আমি এক কথায় আমি আসলে জেফ্রি বেক
মানে আমার পছন্দের, বাস্টার্ডও পছন্দের, কিন্তু জেফরি বেগ একটু বেশি পছন্দের পড়তে গিয়ে আমার মনে এটা কি হয়েছে। কিছুটা মানিহানিতে আপনার যে ক্যারেক্টারটা ছিল পুলিশের, সেটাকে একটু কি নিজের সাথে নিজে কম্পিট করার জন্য কি জেফরি বেগটাকে চুজ করে নেওয়া, এরকমও কি? না না না, আমার একদমই না, তো আচ্ছা। পুলিশ ক্যারেক্টার ছিল না মানিহানিতে, আমার মানিহানিতে ছিল চোর ক্যারেক্টার। ও সরি, সুমন আনোয়ার ভাই ছিল পুলিশ সুমন ভাইয়া ক্যারেক্টার। ছিলেন সো পুলিশ ওইটার ক্যারেক্টার, অপোজিট হয়তো। আর জেফরি বেগ আমার খুব পছন্দের এবং স্বপ্নের ক্যারেক্টার বলবো, আমি এতগুলো বই পড়েছি জেফরি বেগের। তো সেই জায়গা থেকে জেফরি বেগ পারফরমেন্স করতে একটা সুযোগ পাওয়া, সেটাও একটা অন্যরকম বিষয়। তার মধ্যে অ্যারেঞ্জমেন্ট কি হবে সেটা তো বুঝতেই পারছিলাম, কারণ এই টিমের সাথে আমি রিসেন্ট মানিহানি করেছি। রাইট। তো সেই জায়গা থেকে আমি এক লাফে রাজি হয়ে যাই, এবং কাজের এক্সপিরিয়েন্স তো সবসময় মানে ভালো ছিল। এই টিমের সাথে খুবই ভালো ছিল। সো আমি হ্যাপি। ওকে, এই টিমের সাথে আরেকটা ভালো কাজে আসছে, এটা একদম অনুষ্ঠানের শেষের দিকে এটা নিয়ে আলোচনা করতে চাই। এবার আসতে চাই আরেকটি ইন্টারেস্টিং কাজে, জানি না আপনার কাছে কতটা ইন্টারেস্টিং ছিল, কিন্তু আমার কাছে আসলে একটা বিশেষ কারণে এই কাজটা ইন্টারেস্টিং। দ্যাট ওয়াজ জি5-এর মাইনকাট চিপায় 2020 সালে হয়েছিল। ইন্টারেস্টিং ফ্যাক্টরটা কোন জায়গাতে আমি বলি, এখানে আপনি, আফরান নিশো ভাইয়া এবং শরীফুল রাজ ভাইয়া ছিলেন, নির্মাতা ছিলেন আবরার আতাহার ভাইয়া। এই একটা কাজে আমি দেখেছিলাম যে কোনো নারী নেই, এবং 3 জন মেধাবী অভিনেতা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাল্লা দিয়ে অভিনয় করছে। সো পুরো শুটিং সেটে আপনাদের 3 জনের মধ্যে কেমিস্ট্রিটা, তো আমরা তো আসলে এডিটেড ভার্সনটা দেখেছি, অফ ক্যামেরার কেমিস্ট্রিটা কেমন ছিল সেটা একটু জানতে চাই। সেটা তো খুবই মানে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা যা হয় আর কি। খুব স্বাভাবিকভাবেই তিনটা ছেলে, আর কেউ নেই ওইভাবে পুরো প্রজেক্ট জুড়ে। সো আমরা তিনজনের ফেস দেখছি, রিহার্সাল করছি, কে কার থেকে ভালো করবে সেই ধান্দায়, আমি ধান্দা বলবো এই কারণে, সেই ধান্দায় ব্যস্ত সবাই। আমি আমারটা নিয়ে ব্যস্ত, নিশোরটা নিয়ে ব্যস্ত, রাজেরটা নিয়ে ব্যস্ত। তো কিভাবে যে 5 রাত চলে গেল টের পাওয়া যায়নি। শেষ যখন, তখন বুঝলাম ও আমাদের তো প্রজেক্ট শেষ। আর যখন দেখেছিলেন কাজটা তখন কেমন লেগেছিল দর্শক হিসেবে? তখন তো মানে আমার কোনো কাজ মানে আমি দেখে আমি আসলে খুব খুশি হতে পারিনি কখনোই। খুবই স্বাভাবিক। সো মানে দেখার পর তো খুব একটা ভালো, আমার পারফরমেন্স তো আমি দেখি শুধু, আর কারোরটা দেখি না। ওরা সবাই ভালো করেছে, আমার নিজেরটা ভালো লাগে না। এটা আই গেস প্রত্যেকটা অভিনেতারই একটা আক্ষেপ থেকে যায়। ওকে, যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এত কথা হচ্ছে, একটু জানতে চাই ভাই আপনার কাছে, যেহেতু আমি বললামই শুরুর দিকে যে একদম শুরুর দিক থেকে আপনি ওটিটির সাথে যুক্ত আছেন, এবং এই তকমাটা আপনাকে দেওয়া একদমই ভুল ছিল না যে আপনি হচ্ছেন ওটিটি কিং। আমার কাছে আমি বলবো যে আপনি হচ্ছেন ওপেনার। সো একদম শুরুর দিকে আমাদের দেশের ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট যতটা দর্শকদের মাঝে সাড়া জাগাতে পেরেছিল, এখনও কি সেই জায়গার থেকে চিত্রটা কি একই রকম আছে নাকি একটু বিপরীত হয়ে গেছে? না, অবশ্যই বিপরীত হয়েছে। আমি পুরো পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে দেখবো অন্যরকম চিত্র, আবার আমাদের দেশে যদি তাকাই তাহলে আবার আরেক রকম চিত্র। এইটা হয়তো আমাদের দেশের পরিস্থিতি আর দোকান বাজার এসব কিছু মিলিয়ে আসলে জড়িত এটার সাথে। কিন্তু আমি আশা ছাড়ছি না, আশা ছাড়িনি। হয়তো সামনে আবার ভালো কিছু হবে, নতুন কিছু প্ল্যাটফর্ম রেডি হচ্ছে, ওরা আসবে, ওটিটির কাজ আবার মানে নতুন করে শুরু হবে, এইটা আমি এক্সপেক্ট করছি। ইদানিং হয়তো দেশের এই পরিস্থিতির কারণে খুব একটা কাজ হচ্ছে না, দর্শক হয়তো মিস করে ওটিটির কাজ, এইটুকু বুঝতে পারি। আমিও মিস করি। আশা করছি খুব শীঘ্র আবার শুরু হয়ে যাবে। এখান থেকে তাহলে একটা কোয়েশ্চেন মাথাতে আসছে যে সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যে নতুন নতুন কাজ হচ্ছে, সেই নতুন কাজের প্রচারণার দিক থেকে একটু বিমুখতা দেখা যায়, আসলে কি ব্যাপারটা তাই? ওইভাবে বলতে গেলে ওটিটি প্ল্যাটফর্ম কোথায় আমাদের দেশে? যে কয়টাই আছে আমি যদি বলি ভাইয়া, মানে সচল অবস্থায় আছে এখন। মানে এই কয়েকটা দোকান দিয়ে হবে না, আরো কয়েকটা দোকান লাগবে আমাদের বাজার জমজমাট করতে হলে। আরো বড় মার্কেট আমাদের করা উচিত। আরো কিছু দোকান লাগবে, যে দোকানগুলো নতুন আকারে আসবে, নতুন প্রোডাক্ট নিয়ে আসবে, আমরা বাজারমুখী হব, এরকমই বিষয়টা। নাইস। কিছুদিন আগে বলতে গেলে ভুল হবে, বেশ কয়েক মাস আগে আপনি বলেছিলেন যে
কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন, একটু বিরতি নেওয়ার প্রয়োজন, তার জন্য বিরতি নিয়েছেন। সো বিরতি থেকে কি এখন কমপ্লিটলি ফিরেছেন? ফিরেছি এবং আবারও নতুন করে শুরু করেছি। তার মধ্যে ওই যে শেষে যেই বিষয়ে আলোচনা করব সেটা করলাম। আর একটা কাজ আমরা দেখতেও পাচ্ছি, আপনি সমানে প্রচারণা কাজে লিপ্ত হয়ে গেছেন ইতোমধ্যেই। তাহলে সেটা নিয়ে একটু বলতে চাই। ব্যাগ খুবই ইন্টারেস্টিং, পুরো পোস্টার জুড়ে কোনো মানুষের ছবি নেই, শুধুমাত্র একটা ব্যাগ, এবং বারবারই বলছেন যে শর্ট ফিল্ম। সো কিভাবে যুক্ত হলেন, কাজ করার অভিজ্ঞতা কি ছিল, একটু শুনতে চাই ভাইয়া। হাদি ডিরেক্টর, ওর সাথে আমি একটা টিভিসি করেছিলাম। খুবই জেন্টলম্যান, এবং ওটা কাজ করার পর ভালো এক্সপিরিয়েন্স হলো। হওয়ার পর কিছুদিন গ্যাপ, ওর সাথে মাঝে মাঝে দেখা হয়, আড্ডা হয়, কিন্তু তারপরে হঠাৎ করে ও বলল যে আমি 90 সেকেন্ডসের শর্ট ফিল্ম বানাতে চাই, আর্টিস্ট শুধু আপনি, ও ওয়াও, আর কেউ নেই। জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, কনসেপ্ট ওয়াইজ সব কিছু মিলিয়ে। তো তারপর তো প্ল্যান করে শ্যুট করে ফেললাম। শ্যুট করে এখন রিলিজের টাইমও চলে আসছে। শ্যুট কি একদিনের মধ্যেই হয়ে গিয়েছিল? শ্যুট একদিনের মধ্যে হয়ে গেছে। 90 সেকেন্ডস তো খুব একটা টাইম লাগেনি, এবং আশেপাশেই শ্যুট করা হয়েছিল আর কি। আচ্ছা, সো এই যে অনসাম্বল কাস্টিংও আপনি কাজ করেছেন, মানে গুণে শেষ করা যাবে না সেই সব কাজের কথা, আর সোলো প্রজেক্টেও কাজ করলেন। দুটোর মধ্যে আমি যদি কম্পেয়ার করতে বলি, তাহলে কোন ধরনের কাজ করে বেশি স্বস্তি পান? সব ধরনের কাজ করে স্বস্তি পাই। আচ্ছা, এটা একটু, হ্যাঁ, এটা আসলে সবাই একটু ডিপ্লোম্যাটিক অ্যানসারই দিবে, বা কমন অ্যানসার। অ্যাকচুয়ালি ডিপ্লোম্যাটিক বলা ঠিক হবে না, না, দুই রকমের টেস্ট তো দুইটারই, সো দুই রকমের টেস্টই আমার ভালো লাগে। কোশ্চেন একটু ঘুরিয়ে দিচ্ছি, কোনটাতে বেশি চাপ অনুভব করেন? চাপ দুটোতেই তো। সলো যেটা, সেটাতেও তো চাপ আছে, পুরোটাই আপনাকে টেনে নিতে হচ্ছে। হ্যাঁ, টেনে নিতে হচ্ছে। কাউন্টার খুব একটা নাই, একা একা, যেটা দ্য সাইলেন্স করতে গিয়ে টের পেয়েছিলাম। কিভাবে? দ্য সাইলেন্সে তো আপনারা অনেকে ছিলেন, আজিজুল হাকিম ছিলাম, কিন্তু ডায়লগ ছিল না তো, শুধু এক্সপ্রেশন ছিল। সো এক্সপ্রেশন দিয়ে অভিনয় করতে ভালো লাগে, সেটা কয়দিন, কতদিন ভালো লাগবে? 7 দিন, 8 দিন, 10 দিন? একটা পর্যায়ে মনে হবে যে মানে কি করছি, ঠিক মতো হচ্ছে কিনা, আর কি করব। কারণ ডায়লগবিহীন এক্সপ্রেশন কয় রকমের হতে পারে একটা মানুষের মধ্যে? সবগুলো তো এই 7 দিনের মধ্যে দেওয়া শেষ, আর কি বাকি থাকলো? সো নানান ক্রাইসিস তৈরি হয় আর কি ওই সময়গুলোতে। তখন আরো অনেক কিছু বের করতে হয় পারফরমেন্সের জন্য, আরো অনেক কিছু রেডি করতে হয়, অনেক কিছু ভাবতে হয়। তো চ্যালেঞ্জ আসলে সবকিছুতেই। ওকে, আমরা এই চ্যালেঞ্জের গল্পগুলো আরো শুনবো, তবে তার আগে একটি ভিডিও কল আছে, সেটি রিসিভ করতে চাই। দেখে নিতে চাই আমাদের সঙ্গে কে আছেন ভিডিও কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু নাম পরিচয়টা দিয়ে দেই আমরা আমাদের দর্শকদের জন্য। আমি শামীম আহসান, ডিরেক্টর। আসলে মানে এনটিভি থেকে আমার হঠাৎ করে আজকে একটা কল আসে। ওর কাজ কিছুদিন আগে করলাম একটা সিঙ্গেল। কোন কাজটি ছিল? ওই কাজটা এখনো আসে নাই। রিসেন্ট ভ্যানিলা উইন্ডো, আর শ্যামল ভাইয়ের সাথে ভালোবাসা ফিরে আসে। হ্যাঁ, ভালোবাসা ফিরে আসে একটা সিঙ্গেল নাটক, ওর সাথে রিসেন্ট কাজ করলাম, খুব ভালো হয়েছে কাজটা। আর তার আগে আবার একটা সিনেমার কাজে ওকে পেয়েছি, সেখানেই ওর সাথে আলাপ পরিচয়, তারপরে কাজ করা শুরু। কি অবস্থা বাসায়? না, আমি অফিসে, আমি আমাদের নাটকেরই পোস্ট প্রোডাকশন করছিলাম। ওকে, প্যানেলে, এডিট প্যানেলে। ঠিক আছে। খুবই ভালো লাগলো শামীম ভাই যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি এভাবে দেখিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের একটা নাটক আসছে, শ্যামল ভাই যেটা বললো, ভালোবাসায় ফিরে আসে। খুবই চমৎকার একটা গল্প, একটু ভিন্ন ভাবে শ্যামল ভাইকে সবাই দেখবে, যে শ্যামল ভাই যে একজন ক্রেজি লাভারও হতে পারে। ওকে, নাও আই এম ফিলিং লিটল বিট ইন্টারেস্টিং। ওকে, এবং হচ্ছে একটা ভালোবাসার পূর্ণতা দিতে সে কতটা মানে ক্রেজি হতে পারে সেটাই আমরা দেখবো, এবং মানে পূর্ণতা পাওয়ার পর যে আসলে তার যে একটা অদ্ভুত একটা ফিলিংস, একটা অন্যরকম একটা অনুভূতি, মানে সেটা অন্যভাবে দেখবে শ্যামল ভাইকে।
আশা করি সবার চমৎকার। কাজটা খুবই ভালো লাগবে। আচ্ছা, সেটা তো আমরা অন স্ক্রিনে দেখবো, একটু অফ স্ক্রিনের কথা আপনি বলুন। আমি তো শ্যামল ভাইয়াকে আমার দৃষ্টিভঙ্গির থেকে চিনি, সেটা তো দর্শকদের সাথে এই আড্ডায় উঠে আসবে, কিন্তু অ্যাজ আ ডিরেক্টর আপনার কাছে শ্যামল মাওলা একজন অভিনেতা এবং ব্যক্তি হিসেবে কেমন, সেটা একটু দর্শকদের সাথে শেয়ার করুন। আমি আমি হচ্ছে আমাদের নাটকের একটা হচ্ছে নিউজে, মানে আমি জার্নালিস্ট আমাকে কোশ্চেন করেছিল যে হচ্ছে শ্যামল ভাই কতটা কমফোর্ট। তো তখন এটা আমার ফেসবুকে আমি শেয়ার করেছি যে আসলে একটা ডিরেক্টরের কাজটা অনেক সহজ হয়ে যায় যখন আর্টিস্ট মানে ওইভাবে কোঅপারেটিভ করে এবং হচ্ছে যে ওইভাবে সাপোর্ট করে এবং হচ্ছে ডেডিকেটেড হয়। আসলে আমার দেখা অনেক আর্টিস্টের সাথে তো কাজ হয়েছে, বাট আমি অনেস্টলি বলছি, অন স্ক্রিনেই বলছি, যে শ্যামল ভাইয়ের মতো এতটা ডেডিকেটেড আর্টিস্ট মানে আমার এই ৯ বছর ক্যারিয়ার লাইফে পাইনি, মানে আমার ডিরেকশন ক্যারিয়ারে পাইনি। মানে এতটা ডেডিকেটেড হতে পারে। এবং আমি থ্যাংক ইউ। দেখা যাচ্ছে আমরা প্রথম দিনে আমরা সারা না সেকেন্ড ডেতে আমরা সারা রাত শুটিং করেছি। হ্যাঁ, সারা রাত শুটিং করার পর শ্যামল ভাইকে আমি যখন রাত ৪টার সময় বললাম যে ভাইয়া আমাদের আবার পরের দিনও শুট আছে, যে ভাইয়া আর পারছি না। হ্যাঁ, তো কোনোভাবে কি আরেকটা ডেট কি একটু ম্যানেজ করা যায়? আমি আগামীকাল শুট করতে চাচ্ছি না। তো শ্যামল ভাই বলল, দারুণ বলছো তো। এটা খুবই ভালো হবে। এটা কাজটার জন্য খুবই ভালো হবে। চলো আমি না ১২ তারিখে ফ্রি আছি। ১২ তারিখে করে ফেলি। মানে আসলে যে একটা আর্টিস্ট যখন মানে তখন আমি তো একদম পেইন ফ্রি হয়ে গেলাম। বাহ। নয়তো সারা রাত কাজ করে মানে আমার টেকনিশিয়ান থেকে শুরু করে আর্টিস্ট থেকে শুরু করে সবার জন্য এটা খুবই মানে টাফ হয়ে যেত। খুবই এবং স্বাভাবিক। দেখা যাচ্ছে আমি একটা সিকোয়েন্স শেষ করলাম, আরেকটা সিকোয়েন্সের জন্য দেখা যাচ্ছে আমাদের ফিকশনে তো অনেক লিমিটেশন থাকে, বাজেট ক্রাইসিস বা সবকিছু মিলিয়ে যে আমরা চাইলেও সেটা অনেক দিন করতে পারি না। হ্যাঁ? তো মানে যে টাইম যে একটা মেইনটেইন করা একটা ব্যাপার, ভাইয়াকে বলছি যে ভাইয়া পরের সিনটা করব, একটু কস্টিউমটা চেঞ্জ বা হচ্ছে এই সিনটা করব একটু। মানে আমি যতটুকু মানে এজ এ শ্যামল মাওলাকে মানুষ যেভাবে দেখে যে তার একটা মানে একটা স্টার একটা অ্যাটিটিউড থাকবে। একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার জন্য একটা টাইম লাগবে এরকম। বাট আমি দেখতেছি ৫ মিনিট পরেই যে শামিম তুমি ফ্রেম রেডি করো আমি আসতেছি। ৫ মিনিটের মধ্যে আমি দেখতেছি ভাইয়া সেটে চলে আসছে। সো এটা একমত। একটা ডিরেক্টরের জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার। এটা অনেক সহজ হয়ে যায় কাজটা। এবং আমাদের মাথা থেকে না আসলে একটা ডিরেক্টর তো অনেক ধরনের প্রেশার থাকে। আপনি নিজেও জানেন। এইটা আমি শুধু শ্যামল ভাইয়ের কথা বলব না, আয়েশা আপুর ক্ষেত্রেও আমি এটা দেখেছি। যখন আমাদের মিনস আ আ লট। ভ্যানিলা উইন্ডোর যখন কাজ হলো, তখন ওই আপুকে যখন বলছি যে আপু একটু তাড়াতাড়ি, মানে আমি দেখতেছি যে আপু যে সিরিয়াস এবং এসে সিকোয়েন্সটা নিয়ে ডিসকাশন। হ্যাঁ? মানে আমার মানে এজন্যই আমি বলব যে আমি শ্যামল ভাইয়ের পোস্টে যে কমেন্ট করছিলাম যে প্রিয় দুজন মানুষের আড্ডা হবে। বাহ। হ্যাঁ, প্রিয় দুজন মানুষের আড্ডা হবে। তো সবকিছু মিলিয়ে আসলেই আপনারা দুজনই খুবই প্রিয় এবং আমাদের আপনাদের দুজনের সাথেই আমার কাজের যে এক্সপেরিয়েন্সটা এটা খুবই ভালো ছিল। এবং থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা যারা ইয়াং ডিরেক্টর, আমরা যারা স্ট্রাগল করছি, আসলে আমরা যখন এই ধরনের সাপোর্ট পাই, এটা মানে অনেক আমাদের জন্য তাহলে এক অনেক কাজ সহজ করো, হয়ে যায়। তুমি আমাদেরকে নিয়ে আরেকটা নতুন প্ল্যান করো, আমরা দুজনেই সাপোর্ট করবো তোমাকে। একদম আমার মনের কথাটা আমি ইনশাআল্লাহ, ভাবছিলাম যে ইনশাআল্লাহ। ওনার কথা শেষ হলেই অফারটা দিব। না, খুব শীঘ্রই। যেহেতু আমরা এনটিভি লাইভে আছি, চলেন না এনটিভির একটা প্রোডাকশন করে ফেলি। ব্যাস হয়ে গেল, আমাদের ডিরেক্টর রেডি, প্রোডিউসার রেডি, না, দুই আর্টিস্ট রেডি, আর কি লাগে, গল্পটা রেডি করে না, ফেলুন। হ্যাঁ, আমাদের কিং শাহরিয়ার ভাই মনে হয় দেখছে। হয়তোবা ভাইয়াকে বলবো যে এই যে আমাদের ২ টা আর্টিস্ট, এই যে ডিরেক্টর রেডি। এখন আপনি শুধু ইয়েসটা বলে দেন। হ্যাঁ, আপনাদের এনটিভি থেকে শুধু ইয়েসটা বললে খোকন ভাই আছে, পাভেল ভাই আছে, সবাই আছে। ইয়েসটা বলে দেন, আমি কালকে থেকে গল্পটা রেডি করে ফেলতেছি। চমৎকার। এই তারপর পর্দার আড়ালের মানুষজন আমাকে বলছেন যে স্ক্রিপ্টটা দ্রুত জমা দিয়ে দিতে, আমরা যেন খুব শীঘ্রই কাজটা শুরু করতে পারি। ইনশাআল্লাহ আশা করি খুবই ভালো কাজ হবে। না সিরিয়াসলি রেডি কিন্তু, হ্যাঁ? শুধু ডেটটা জানিয়ে দেব। ঠিক আছে, ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ সো মিনস আ লট মাচ। ভাইয়া, খুবই থ্যাংক ভালো ইউ সো লাগলো। মাচ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, যুক্ত হতে পেরে। খুব ভালো থাকবেন এবং একদম শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে। থ্যাংক ইউ। আর এনটিভি কেও ধন্যবাদ। আমার প্রিয় দুজন মানুষের সাথে মানে একটু সময় আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম।
খুব ভালো লাগে যখন মাত্র কাজ করে আসা বা যাদের সাথে কাজ করছে নিয়মিত তারা যখন এরকম প্রশংসা দেয়। ওয়েল, এই কলটি ধরার আগে চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম, তখন মাথায় আসলো টেক্কার কথা। টেক্কা থেকে তো ক্যারেক্টারটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল এবং আমার মনে আছে আমরা তখন কোনো একটা শ্যুট করছিলাম একসাথে, তখন আপনি আমাকে টিজার বা ট্রেলারটা দেখিয়েছিলেন অ্যান্ড আই ওয়াজ লাইক, এটা কে ভাইয়া, আপনি এটা কিভাবে আপনি পোর্ট্রে করলেন? সো একটু টেক্কাতে আপনার চরিত্রটা কিভাবে সাজিয়েছিলেন, কিভাবে ভেবেছিলেন, একটু শুনতে চাই ভাইয়া। মানে ডিরেক্টর যখন স্বাধীনতা দেয় একটা আর্টিস্টকে তার নিজের মতো করে কোনো একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করা, তো তখন সেই স্বাধীনতার মানে পূর্ণ স্বাধীনতা যখন আমি ওইটাকে গ্রহণ করি, তো তখন ওইটা এরকম টেক্কার মতো হয়ে যায় আর কি। সো আমার পূর্ণ স্বাধীনতা ছিল, আমার ক্যারেক্টারটা কিভাবে কি করব না করব আমি প্ল্যান করছিলাম, মাথায় আসছিল না। তো শুটিং শুরুর ঠিক কিছুক্ষণ আগে আমি বলবো ওহি নাজিলের মতো এই ক্যারেক্টারটা আমার কাছে আসলো এবং স্বয়ং ডিরেক্টরও জানে না যে আমি আসলে এরকম কিছু একটা ট্রাই করব। তো আমি প্রথম শটটা এরকম কিছু একটা ট্রাই করে ডিরেক্টরকে দেখালাম যে স্যার ঠিক আছে কিনা। তো ডিরেক্টর বললো এইটাই ঠিক আছে, এটা কন্টিনিউ করো শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত তারপর এটা কন্টিনিউ করলাম। চমৎকার। এই জন্যই বোধহয় আমরা একজন ভিন্ন শ্যামল মাওলাকে স্ক্রিনে পেয়েছিলাম। এই যে টেক্কা নিয়ে আপনি বললেন যে আপনি আপনার নির্মাতা একদম আপনাকে নিয়ে নির্ভর হয়েছিলেন, এবং এটা শুধুমাত্র কিন্তু একজন নির্মাতা না, এটা কিন্তু প্রতিটি নির্মাতা যারা আপনাকে নিয়ে কাজ করেন, যারা আপনাকে নিয়ে সেই আস্থাটা করতে পারেন। ঠিক এমন একজন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি ভাইয়া তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, শ্যামল মাওলার মধ্যে শেখার ক্ষুধাটা রয়েছে, এই কারণেই তিনি অনেকের চেয়ে এগিয়ে আছেন। অভিনয়ের ক্ষুধা কতটা নিবারণ হয়েছে আজ অবধি, একটু জানতে চাই আপনার কাছেই। ভাত খাওয়ার মতোই, মানে ক্ষুধা লাগে ভাত খাই, ক্ষুধা মিটে যায়, আবার ক্ষুধা লাগে আবার ভাত খাই, আবার মিটে যায়, আবার ক্ষুধা লাগে আবার ভাত খাই, এরকমই বিষয়টা। মানে এইটা তো এন্ডলেস, এই ক্ষুধাটা, এটা তো যতদিন জীবিত থাকবো ততদিন এই ক্ষুধা থাকবে, ততদিন মিটবে, আবার ক্ষুধা লাগবে, আবার মিটবে, এভাবেই চলতে থাকবে। ওভাবে ক্ষুধা মেটানো মুশকিল শিল্পীদের জন্য, এটা জানি। এমন কোনো চরিত্র কি আছে ভাইয়া যেটা করে মনে হয়েছে যে না, এই চরিত্রটা আমি আর এক্সপ্লোর করতে চাই না আমার লাইফ টাইমে? এখন পর্যন্ত না। এরকম করে ভাবিনি আসলে যে মানে যে চরিত্রটাই এসছে প্রথমেই আমি আমার যে প্রথম যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমি ওই চরিত্রটাকে বিশ্বাস করি। সো ওই বিশ্বাস করে ওইটাকে নিয়েই আসলে ভাবি, তখন ওইটাকে নিয়েই সময় কাটাই, ওইটাকে নিয়েই মানে সবকিছু চিন্তা ভাবনা, নাওয়া খাওয়া দাওয়া সবকিছু। আচ্ছা, তাহলে এমন কি কোনো নির্মাতা আছেন যিনি খুব দুর্বোধ্য কিন্তু তবু তার সাথে কাজ করে আপনি ভীষণ মজা পান? রবি। ক্যাফে ডিজায়ার, আই ক্যান রিমেম্বার, অনেক টাফ ছিল আপনাদের অংশটা। হ্যাঁ, অনেক টাফ ছিল। ওর সাথে শুরুর কাজটাই অনেক ভালো ছিল, তো লাভ ইন ঢাকা। লাভ ইন ঢাকা, রাইট। ওইটাও আমি বলবো ওপেনার 24 চ্যানেলের শুরুর দিকে, তখন ফিকশন করতো, তো তখন শুরুর দিকের প্রজেক্ট ছিল লাভ ইন ঢাকা। তখন প্রোডাকশন 2 দিন 3 দিন 4 দিনে করে ফেলতাম। ওইটা আমরা 15 দিন শুট করেছিলাম। ও, 5টা গল্প, ওই সময় 5টা গল্প 3 দিন করে 3 5 15 দিন। বাহ, চমৎকার। ক্যাফে ডিজায়ার করলাম। ক্যাফে ডিজায়ার তো তাও অনেক পরে, 2022-এ এসে করলাম। ওটা ছিল 2013। সেজন্য আমি বললাম যে ওই সময় 15 দিন, এটা তো তাহলে সিনেমা করছেন এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তাই ছিল। 5 নায়িকার সাথে আমি একা। সেই অভিজ্ঞতা কেমন ছিল সেটাও শুনবো, তবে তার আগে আমাদের দর্শকদের পাঠানো কিছু কমেন্টস পড়তে চাই। জামি লিখেছেন, আমার নাম জামি, চট্টগ্রামের লোহাপাড়া উপজেলার সুকছড়ি গ্রাম থেকে বলছি। আপনাদের এসব আড্ডা সবচেয়ে বেশি পছন্দ করি। অনেক অনেক ধন্যবাদ জামি ভাইয়া, আপনি আমাদের সঙ্গেই থাকুন এই আড্ডা শেষ পর্যন্ত। মিরাজ লিখেছেন, এনটিভিতে পরিচালিত অদৃশ্য টান নাটকে শ্যামল ভাইয়ের অভিনয় ভালোবাসা ছিল। আচ্ছা সরি, নাটকে শ্যামল ভাইয়ের অভিনয় অসাধারণ ছিল। আমার মনে হয় দৃষ্টিশক্তি কমে যাচ্ছে আজকাল, দূরের দৃষ্টিশক্তি খুব ভালো পড়তে পারছি না। মিরাজ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আজাদি হোসেন লনি লিখেছেন, আই নো দ্যাট ইউ আর এ ট্যালেন্টেড পারসন, ইউ আর অ্যান অ্যাক্টর, model, loving husband, and also loving father. So please tell us. About your details. বলেন আপনার বাড়ি কোথায়, জন্ম তারিখ কবে, ডিটেলস বলুন। আমার শাহবাগে জন্ম, শাহবাগে বেড়ে ওঠা, শাহবাগের স্থানীয় ছেলে বলা যায়, ঢাকাতেই বেড়ে ওঠা, থিয়েটার করা ছেলে। তারপর সিসিমপুরে পাপেটিয়ার হিসেবে ছিলাম, এখন অভিনয় করি। সাথে আরেকটি কাজও যুক্ত হয়েছে, আমার দাদা বাড়ি কুমিল্লা। হাই ফাইভ। ও আমরা কুমিল্লা, ইয়েস আমরা দুজনেই কুমিল্লা। না, সাথে আরেকটি কাজও তো যুক্ত হয়েছে, কন্যার যত্নার্থে করা, এটা তো সবথেকে বড় গুরু দায়িত্ব। এখন এই জবটাতে আমি বেশ এনজয় করছি আপাতত, সো এটা করছি। স্যালারিবিহীন জব এবং লাইফ টাইম। হ্যাঁ। ওকে, পরবর্তী কমেন্টে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম, তিনি লিখেছেন, চালাকি নাটকটা খুবই সুন্দর ছিল, কখন যে 40 মিনিট শেষ হয়ে গেছে নাটকের বুঝতেই পারিনি, এই যাবৎ 4 বার দেখেছি নাটকটা। বাহ, 4 বার দেখেছে চাকরি নাটকটা। কি ছিল চাকরি নাটকে? চাকরি না চালাকি? চালাকি নাটকে কি ছিল? চালাকি নাটক না, আমারও মনে নেই আসলে, অনেক আগে করা কাজ। মানে যদি একটু স্টোরিটাও বলে মনে করিয়ে দিত তাহলে হয়তো আমি আরেকটু ডিটেইলে বলতে পারতাম। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা অন্য কাজের ডিটেইলিং শুনি। সেটা হচ্ছে এই যে 5 নায়িকার সাথে একা আপনি, কেমন ছিল সেই গল্প? আমি তখন নতুন একদম ইন্ডাস্ট্রিতে। আমার সাথে নায়িকা বিজুরি আপা, সারিকা, স্বাগতা, অর্ষা, তিশা, সবাই তো বাঘা বাঘা অভিনেত্রী। হ্যাঁ, আর আমি তখন নতুন মানে টেলিভিশনে নতুন, কিন্তু মঞ্চের অভিজ্ঞতা তো তখন আপনি নিয়েই নিয়েছেন। মঞ্চের অভিজ্ঞতায় সিনিয়র ছিলাম, কিন্তু টেলিভিশনের অভিজ্ঞতা একদমই নতুন ছিলাম। এবং 5 নায়িকা, আমি একা, তো সব মিলিয়ে আবার রবির সাথে প্রথম কাজ। রবি আর আমরা একই জায়গায় আমরা আড্ডা মারতাম, ব্যাডমিন্টন খেলতাম। ওর সার্কেল ছিল একটু পাশে, আমার সার্কেল ছিল আরেকটু পাশে, মানে আলাদা আলাদা সার্কেল কিন্তু কাছাকাছি, এরকম ডিস্টেন্সে। তো রেগুলার আড্ডাবাজি, দেখা সাক্ষাৎ মাঝে মাঝে। তো তারপর কাজ শুরু হয়ে যায়, কাজ শুরু হওয়ার পর তো রেগুলার আড্ডা আবার। তো অভিজ্ঞতা বেশ ভালো ছিল তখন। এটা এক্সপেরিমেন্টাল প্রোডাকশন ছিল আমি বলবো, কারণ কোনো রকম শুটিংয়ের যে লাইট, সেই লাইট আমরা ইউজ করিনি। লাইট ছাড়া রিয়েল লাইটে আমরা শুট করার প্ল্যান করেছিলাম। ভাইয়া কখনো এক্সপেরিমেন্ট করা ছাড়বে না তার লাইফে, আই গেস। হ্যাঁ, এবং মানে আমরা অনেক কিছু, যেমন আমরা সাপোজ আমি রাতের বেলা বেলকনিতে দাঁড়ালাম, বেলকনিতে লাইট থাকে না, কিন্তু লাইট হচ্ছে রুমের ভেতরের যে লাইটটা বেলকনিতে এসে যতটুকু পড়লো ততটুকুই লাইট, কিন্তু বাকিটুকু অন্ধকার। হ্যাঁ, আর স্ট্রিট লাইটটা যদি পাওয়া যায়। তারপর আমি যখন গাড়িতে চড়বো রাতের বেলা, গাড়ির ভেতরে কিন্তু লাইট জ্বলে না। সো এমন ভাবেই শুটটা করা হয়েছে যাতে করে লাইট আমরা জ্বালাবো না, আবার আমাকে যেন দেখাও যায়। বাহ, সো ওরকম মানে খুবই যত্ন নিয়ে কাজটা করেছেন, বোঝাই যায়। হ্যাঁ, সো এরকম কিছু প্ল্যান ছিল এরকম। তারপর তখনও বোধহয় সম্ভবত স্লো মোশন আসেনি ওভাবে, তো আমরা হয়তো ম্যানুয়ালি স্লোমো করেছিলাম, যে দিচ্ছি এরকম করে। তো এরকম কিছু মনে পড়ে যে আমরা তখন এইভাবে এক্সপেরিমেন্ট করেছিলাম। ওকে, সো মানে এখন তো দেখা যায় যে আমার যেমন এটা খুব হয়, ক্যামেরা হয়তো বা স্লোমো দেওয়া আছে শুরুর দিকে আর কি। এখন তো অনেকটা পোক্ত হয়ে গেছে এই বিষয়ে, তো শুরুর দিকে আমিও খুব স্লোলি হেঁটে আসতাম। হ্যাঁ, মনে হয় যে আমরাও স্লো হয়ে যাই যখনই শুনি যে স্লোমো শট, তা আমরাও এরকম করে আস্তে আস্তে তাকাই, কিন্তু স্লোমোতে কিন্তু উল্টা করতে হবে, আমাকে নরমালে চলতে হবে। রাইট, ওকে। আমি যদি একটু অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আপনার কাছের মানুষ, একদম কাছের মানুষের কথা যদি বলি, হি ইজ মানে ওয়ান অফ দেম আর মুস্তাফিজুর নূর ইমরান ভাইয়া। তার সিনেমা রোহিত নেদারল্যান্ডসের রটারডেমে এই মুহূর্তে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছে। রোহিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন ভাইয়া, সেটা আমরা সবাই জানি। সো রোহিত টিমের উদ্দেশ্যে কি আপনি বিশেষ কিছু বলতে চান?
অবশ্যই বলতে চাই, মানে ইমরানের সাথে আমার শুরুটা আমি যখন হোস্ট ছিলাম তখনও অভিনয় শুরু করিনি আমি, ওকে। মাত্র পাপেট্রি থেকে মাত্র বের হলাম, তখন একটা গেম শোতে আমি হোস্ট হিসেবে ছিলেন। ছিলাম এবং নূরকে পাই ওখানে। নূর ভাই কি তখন ওখানে গেস্ট হিসেবে ছিলেন নাকি উনিও হোস্টিং এই ছিলেন? না, ও ছিল নর্মাল কন্টেস্টেন্ট আর কি, ওকে ওকে। আরো অনেকের সাথে। তো ও আমার ছিল ফেভারিট এবং আচ্ছা, ওর সাথে বেশ ভালো একটা সখ্যতা তৈরি হয়, ফেভারিট হওয়ার রিজনটা কি জানতে পারি? কত কারণ বছর ওর আগের মধ্যে কথা? সব গুণ আমি আমার মধ্যে যা দেখতে পাই ওর মধ্যে সেই গুণগুলো আমি দেখতে পেতাম। ওকে। আমি আমার মধ্যে যা দেখতে পাই ওর মধ্যে দেখতে পাই। যাই হোক, ওর সাথে একটা ভালো সখ্যতা তৈরি হয়ে যায় মিলে যাওয়ার কারণে, হয়তো রাইট। টেস্ট মিলে যাওয়ার কারণে। তারপর ওর সাথে আর যোগাযোগ হয় না। তারপর মানিহানিতে ওর সাথে আমি যখন কাজ শুরু করি, তো তখন আমাদের ভালো একটা বন্ডিং তৈরি হয়। তো আমি যে কাজটা করতে পারি না সেই কাজটা ও করলে করে আমার দেয়। খারাপ লাগে না, বরং খুশি হই যে একজন ঠিকঠাক জায়গায়, মানে মানে ও ও ও- ওর অভিনয়ের তো আমি ফ্যান। শুধুমাত্র রোহিত নিয়ে আমি খুবই জেলাস হয়েছিলাম কেন? যে এই ক্যারেক্টারটা যদি আমি করতে পারতাম। যদিও আমার মন ভালো হয়েছে যখন আমি দেখি যে এটা নূর করেছে, কারণ ও আমার খুব পছন্দের, তো সো ও যখন করেছে তখন আমার দেখতে ভালোই লাগবে। ভালো লেগেছে। আরো ভালো লাগতো যদি আমি নিজে করতে পারতাম। যাই হোক, তো এই কম্পিটিশনটা হেলদি কম্পিটিশন, এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। হ্যাঁ, আর সুমন ভাইয়ের সাথে আমার কাজ করার ইচ্ছা, ইচ্ছা ফিকশন, তার আছে। সাথে আমার টিভিসি হয়েছে, রাইট, আমাদের কিন্তু সবারই মানে ফিকশনটা হয়নি। হয়নি, হ্যাঁ। তো সেই জায়গা থেকে একটা খুব সুন্দর একটা সিনেমা, এটা তো সবারই লোভ হয় এত সুন্দর একটা সিনেমায় অভিনয় করার। তো রোহিতের জন্য আর কি বলবো, এটা তো অবশ্যই ঠিক আছে, মানে অনেক অনেক deserve করে শুভকামনা, ওরা। হ্যাঁ, আমাদের সবার অনেক অনেক শুভকামনা সবার পক্ষ অবশ্যই। থেকে রোহিতের জন্য যারা কাজ করেছেন, বোথ ইমরান ভাইয়া আর নাজিফা তুষি, দুজনকেই মানে স্যালুট আর কি। তারা যে হার্ডওয়ার্কটা করেছে এটা আসলেই মানে তারা আসলে এটার প্রাপ্য, এটা তাদের জন্য দরকার ছিল এবং তারা আম, এটা যোগ্য দেখে তাদের কাছে এটা গিয়েছে, আমি তারা বিশ্বাস deserve করি। করে এটা একদমই অবশ্যই। তাই। লোভের কথা বলছিলেন, একটা লোভ কিন্তু আমার আপনাকে দেখলেও মাঝে মাঝে হয়, সেটা হচ্ছে বন্ধুত্বের লোভ। সম্প্রতি আপনি হঠাৎ আপনার বন্ধুর বাসায় গিয়ে তাকে বলেছিলেন, দোস্ত কনগ্রাচুলেশনস। তিনি অবাক হয়ে আপনাকে জিজ্ঞাসা করেছিল কিসের? তখন আপনি তাকে উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিস। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন আমি কার কথা বলছি, আপনার গুণী বন্ধু, আমার ভীষণ পছন্দের, আমি কি বলবো, ভীষণ ভালোবাসার একজন নাজিয়া হক অর্ষা আপু। ওরা 7 জন চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 পেতে যাচ্ছেন। সো এই যে বন্ধুর অ্যাচিভমেন্ট আপনাকে সবসময় খুব ভাবায়, খুব ভালো লাগে আপনার কাছে। সো আজকে কি একটু বিশেষভাবে অর্ষা আপুকে কিছু বলতে চান? না, ও কি বলবো, ওর আর আমার জার্নি কিন্তু একই দিনে শুরু। ও তাই? আমাদের হিসেব অনুযায়ী হ্যাঁ হ্যাঁ। একই দিনে শুরু, এবং আমি আমার লাইনে জার্নি শুরু করি, অর্ষার লাইনে জার্নি শুরু করে। ওটার পরে ও লাক্সে ঢোকে, আমি ফিকশনে ঢুকি। সো তারপরে ও যখন লাক্স থেকে বের হয় সাতকাহন করে, তখন আমি সাতকাহনে ছোট্ট একটা ক্যারেক্টারে ঢুকি। তারপর দোদুল ভাই আমাকে পছন্দ করে, তারপর আস্তে আস্তে সাতকাহনের ক্যারেক্টার বড় হয়, তারপর আমার অর্ষার জার্নিও বড় হয়। তো তারপর তো এখন একসাথেই থাকি। সো সেই একসাথে থাকি বললে মানুষ আবার একটু ভুল বুঝতে পারে, একই বিল্ডিং এ ও থাকি। একই বিল্ডিং এ থাকি, একসাথেই থাকি বলা যায়, কারণ আমি শিওর যে ও এখন আমার বাসায় আড্ডা মারতেছে। যাই হোক, বাসার প্রসঙ্গে আসেন, এবার তো বলতেই হয়, এই যে নতুন বাসায় যখন উঠলেন, এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো ছবি দিলেন, আমারও মনে আছে, আমিও খুব প্রশংসা করেছিলাম। এবং বলতেই হয় আপনার বাসা আসলেই খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো। এটার পুরো কৃতিত্ব কি আপনার সহধর্মিণী মাহা শিকদার অবশ্যই আপুকে দিতে আমার চান? বউয়ের ক্রেডিট এটা পুরোটাই। অর্ষারটাকে শেষ করি। আচ্ছা। অর্ষা অবশ্যই ডিজার্ভ করে। অর্ষার চোখ, অর্ষার অভিনয়, আহ, ও অবশ্যই ডিজার্ভ করে ন্যাশনাল অ্যাওয়ার্ড। এবং আমার সবচেয়ে থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা সবাই আড্ডার মধ্যে ছিলাম, চঞ্চলদা, তারপরে আরো অনেকে আড্ডার মধ্যে ছিল, এর মধ্যে অর্ষাও ছিল। অর্ষা জানতো না বিষয়টা। আচ্ছা। আমি যখন দেখলাম অর্ষা, তো তখনই গিয়ে ওকে, তখন গিয়ে আসলে
ওকে জানাই এবং ও নিজেও অবাক হয় কি আমি। হ্যাঁ হ্যাঁ, আপু কিন্তু খুবই লোকই থাকেন, এটা আমিও খেয়াল করেছি। কখনো থাকে না যে অ্যাওয়ার্ড পাবার একটা তীব্র বাসনা, স্বাভাবিক আমাদের সবার মধ্যেই আছে যারা কাজ করছে, আমরা চাই আসলে যে একটা কোনো না কোনোভাবে আমরা মোটিভেটেড হতে আসলে পছন্দ করি, প্রশংসিত হতে পছন্দ করি। আপু মনে হয় একটু ব্যতিক্রম এই বিষয়ে, আমার কাছে এটা ফিল হয়। হতে পারে। এইবার আসি আমার বউয়ের অবশ্যই, এটা আমার কাছে কালকে সবথেকে রাতেও আমার ইন্টারেস্টিং। সোফা ঠিক করতে হয়েছে, মানে নতুন আরেকটা কাভার, নতুন আরেকটা লুক দেওয়ার জন্য। সেটা কিন্তু দোকানে দিলেই হয়, এটা করার জন্য মানুষ আছে, পে করলে ওরা এটা করে দিবে। এটা ও করতে চায় না, ওর কথা হচ্ছে ও নিজে করবে, ওয়াও। আর হেল্পিং হ্যান্ড হিসেবে আমি থাকবো। হ্যাঁ, আপু তো ডিজাইনারও, আপুকে তো আমি মাঝখানে দেখেছিলাম যে আপু আপনার বেশ কিছু কস্টিউমও ডিজাইন করেছিলেন। হ্যাঁ। রাইট। সো ও তো এগুলো করতেই থাকে, কিছুদিন পর পরই করতে থাকে। তো কালকেও করলাম আর কি, সেটাও বললাম যে পুরো বাসা ভালোই হয়েছে, মানে সবকিছু ওরই, আমি এগুলো মাথাও ঘামাই না, এগুলো পুরো ওর উপর ছেড়ে দিয়েছি, ও সবকিছু করে। বাহ, চমৎকার। কিন্তু আমি আসলে শুনতে চাচ্ছিলাম আরেকটা স্টোরি, যেটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনি তো খুব একটা শপাহলিক পার্সন না, যখন দেশের বাইরে ঘুরতে যান তখন ঘুরতেই আপনি পছন্দ করেন, কিন্তু যান খালি হাতে, মানে ব্যাগটা প্রায় হালকা করে, কিন্তু ফিরে আসেন ব্যাগটা প্রচণ্ড ভারী নিয়ে, হ্যাঁ। কিন্তু সেই ব্যাগে থাকে খুব বিচিত্র কিছু জিনিস, যেটা আসলে আপনি তখন বুঝতে না পারলেও বাড়ি সাজানোর পর বুঝতে পেরেছিলেন। সেই গল্পটা একটু শুনতে চাই। আমি একটা ইন্টারেস্টিং গল্প বলি আগে। এয়ারপোর্ট দিয়ে আসার সময় আমাদের লাগেজ ওয়েট বেশি হয়ে যাওয়ার কারণে আমাদেরকে বলে যে এটাকে কমাতে হবে। আচ্ছা। এখন কমাতে হবে প্রায় 5 কেজির মতো, কিন্তু আমাদের কাছে এক্সট্রা কোনো ব্যাগ নাই আচ্ছা। যে আমরা সেটা কমিয়ে সেটা হ্যান্ড ক্যারি করব বা কোনো একটা সিস্টেম কিছু একটা করব, সেরকম কোনো উপায় নাই। ঠিক ওই মুহূর্তে একজন আসে, ভাইয়া আপনার সাথে একটা ছবি তুলতে পারি? আমি বলি ছবি তোলা যাবে ভাই, আমাকে একটা ব্যাগ দেন। তারপরে ওর কাছ থেকে ব্যাগ নিয়ে তারপরে ওই জিনিসগুলো হালকা করে ওইটা হ্যান্ড ক্যারি করি, তারপরে বাংলাদেশে আসি আর কি। তো এরকম কাহিনী করে আসলে প্রতিবার আমার আসতে হয়েছে। সো তখন বিরক্ত হতাম, কিন্তু এই বাসাটা হওয়ার পরে এখন বুঝি যে না, ওগুলো ঠিকই ছিল এবং কষ্টটাও সার্থক। হ্যাঁ, এবং খুবই কিছু, যদিও আপনার বাসা এখন পর্যন্ত আমার ঘুরতে আসা হয়নি, কিন্তু ছবিতে যতটুকু দেখেছি যে খুবই ইউনিক কিছু সামগ্রী দিয়ে আপনারা সাজিয়েছেন পুরো বাসাটা। এটা কিন্তু খুবই ভালো লাগা কাজ করে যে না, একটু ডিফারেন্ট বাসা বাসা ফিলটা হয়, আপন আপন ফিলটা হয়। ভাই একটু যেতে চাই আপনার সিনেমার প্রসঙ্গে। তৌকির আহমেদ ভাইয়ার পরিচালনায় 2021 সালে আপনি স্ফুলিঙ্গ সিনেমাতে অভিনয় করেন, আর 2025 সালে এসে বিটিভিতে ধূসর প্রজাপতিতে আপনি অভিনয় করেন। মজার ব্যাপার যেটা ছিল যে সিনেমার মতন নাটকটিতেও ভাইয়া পরিচালনা করেন, চিত্রনাট্য লেখেন এবং নিজে অভিনয়ও করেন। আমারও সুযোগ হয়েছিল সেখানে অভিনয় করার। থ্যাঙ্কস টু ইউ যে আপনি আমাকে রিকমেন্ড করেছিলেন আমার নামটা। সো একটু জানতে চাই ভাইয়া যে এই মানুষটার সাথে আপনি অভিনয় করতে ঠিক কতটা উপভোগ করেন? আমার তো দারুণ লেগেছিল, আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। প্রথম প্রথম একটু ভয় লাগছিল। কেন? তৌকির ভাই প্রথম প্রথম একটু ঘাবড়ে গিয়েছিলাম। আর শুরু মানে এটা আসলে ঘাবড়ানো চলবে না, এইটুকু বুঝলাম। এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে পারফরমেন্স দিয়ে, সে আসলে খুশি হয় পারফরমেন্সটা ঠিকঠাক থাকলে। সো ওটা যখন ঠিকঠাক করা শুরু করি তখন আসলে সে মানে আমাকে অ্যাকসেপ্ট করা শুরু করে। তার আগ পর্যন্ত ঠিক বুঝতে পারছিল না আমাকে যে আমি কেমন অভিনয় করি, কি করি, আদৌ ঠিকমতো বারবার করি পরীক্ষার কিনা। মধ্যে ফেলে দিচ্ছিল হ্যাঁ, আপনাকে, এরকম হ্যাঁ, কিছু হ্যাঁ, কি? হ্যাঁ। ও, কেমন ছিল সেই পরীক্ষাগুলো? দুই একটা কি মনে পড়ে? যদিও অনেক আগের কথা। আহ, পরীক্ষা ঠিক পরীক্ষা বলবো না, এটা তো খুব স্বাভাবিকভাবেই যে প্রথম আমি তোমার সাথে শুট করছি, আমি দেখবো তুমি কতটুকু কেপেবল। সো সেই জায়গা থেকে ডিরেক্টর হিসেবে তো সে চাইবেই আমি কতটুকু রান করতে পারি সেটা সে দেখা, তো সে দেখে সেই অনুযায়ী আমাকে রান করিয়েছে। সো আমি আমি পরের দিকে একদম ঠিকঠাক তার তার পুরো ব্যাপার প্রথম দিকে বুঝতে পারছিলাম না তার কথা, যে সে কি কিভাবে চাচ্ছেন? চাচ্ছে। রাইট। কিন্তু আস্তে আস্তে যখন বুঝলাম তখন বুঝে গেলাম যে না, উনি সহজভাবেই চায় এবং আমি সহজভাবেই পারফরমেন্স করা শুরু করি এবং তারপর তো এখন পর্যন্ত
চালু আছে আর কি। খুব সুন্দর একটা সম্পর্ক আপনাদের মধ্যে, এটা তো আমি সেটে গিয়ে বুঝতে পেরেছিলাম। এবং অনেক অনেক স্মৃতি আপনাদের, হ্যাঁ। এইটা ভীষণ উপভোগ্য। আচ্ছা ভাই, এই যে বললেন যে যখন আপনি প্রথম ছিলেন বা প্রথম কোনো নির্মাতার সাথে কাজ করতে যেতেন ওই সময়টাতে, তখন এই যে এক ধরনের ফিয়ার কাজ করতো, একটু কনফিউজ থাকতেন, টেনশনে পড়ে যেতেন। নতুন যারা আছে তাদেরকে কি কোনো ধরনের সাজেশন আপনি দিতে চান এই বিষয়ে? ভয়টা ফেলে দিলে ভালো সব থেকে। আমি শুধু ভয় পেয়েছিলাম সেলিম ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে, তৌকির ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে, আর আতিক ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে। এছাড়া আর কারোর সাথে আমার ভয় লাগেনি। সুমন আনোয়ার ভাইয়া, যার সাথে আপনার এত দুর্দান্ত কেমিস্ট্রি, আমি কখনো ভয় পাইনি সুমন ভাইকে, কারণ জানি না, ভয় পাইনি কারণ আমি এমন কিছু করিনি যেটার কারণে সুমন ভাই আমাকে বকা দিবে। সো আমি সবসময় অ্যালার্ট থাকতাম। উনি বকা দিতে জানে? সুমন আনোয়ার ভাই? হ্যাঁ, উনি বকা দিতে জানে এবং আমাকে বকা দেয়নি কখনো। ওকে, না, আমাকে কখনো বকা দেয়নি। ঠিক আছে। আমার যদি তাহলে কখনো সুযোগ হয় ওনার নির্দেশনায় কাজ করার, আপনি আমাকে টেকনিকটা বলে দিন, আলাদাভাবে বলে দিন যে এইগুলা করবো, তাহলে ওনার বকার হাত থেকে বেঁচে যাবা। ওয়েল, আমরা আরও একটু আড্ডা দিব, তবে তার আগে কমেন্টস রেডি আছে, একটু পড়ে নিই। দিন মোহাম্মদ লিখেছেন, দুজনেই অসাধারণ, আয়েশা আপুর নাটক ভালো, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি তো গেস্ট না, আমাদের গেস্ট হচ্ছেন শ্যামল মাওলা ভাইয়া। তানবিন লিখেছেন, এইটা খুব পছন্দের একটা কথা লিখেছেন উনি, আরারাত আমার দেখা শ্যামল ভাইয়ের সেরা একটা ওয়েব ফিল্ম। শ্যামল ভাইয়া সহ সবাই খুব ভালো অভিনয় করেছেন, এটা একদম সঠিক বলেছেন। আরারাত আমারও পছন্দের একটি কাজ, তবে যদিও তার থেকে বেশি মানে আগের আর পরের কাজটা বেশি পছন্দের আমার, দ্য সাইলেন্স আর আমিকে তুমি। আচ্ছা, আরারাত প্রসঙ্গে আসবো, তার আগে আরেকটা কমেন্টস পড়ে নিই। শামীম শুভ লিখেছেন, সাম্প্রতিক সময়ে ধূসর প্রজাপতি ধারাবাহিক নাটকে দেখা দুজন একই ফ্রেমে ধারাবাহিক নাটক সেরা দুজন একই ফ্রেমে দেখব, দারুণ। আমরা কি ধূসর প্রজাপতি 2 পেতে পারি? তৌকির ভাইকে এই কোশ্চেনটা করা হয়েছে। হ্যাঁ, এই প্রশ্নটা আমি তৌকির ভাইয়ের জন্য রেখে দিলাম। যদিও লতার জার্নি তো এখানেই শেষ, মাসুমেরটা আমি জানি না সে তার নতুন সংসারে কি করছে। প্লিজ তৌকির ভাই, আপনি ধূসর প্রজাপতি 2 করুন প্লিজ। জীবন লিখেছেন, স্ফুলিঙ্গ মুভিতে শ্যামল ভাই আর পরিমণি আপুর অভিনয় খুবই ভালো ছিল। এই জুটির বুঝি না গানটা এক কথায় অসাধারণ ছিল। বাহ, চমৎকার। আমারও খুব পছন্দের গান ওটা। যদি একটু ছোট্ট করে জানতে চাই, পরিমণি আপুর সাথে কাজ করার অভিজ্ঞতা আপনার দিক থেকে কেমন ছিল? ও তো দারুণ, মানে আমার দিক থেকে আর কোনো দিক থেকে না, মানে ও দারুণ। মানে নির্মাতারা যা চায়, একটু আগে একজন নির্মাতা আমাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়েছিল, তিনিও বলছিলেন যে কোঅপারেটিভ, তারপর থাকার টিম প্লেয়ার, এই জিনিসগুলো আসলে নির্মাতারা চায়। পরিমণি আপুকে আসলে সেরকম? আমি তো আমার অ্যাঙ্গেল থেকে দেখবো, অবশ্যই আপনি কোয়ার্টিস্ট হিসেবে দেখবো, সো কোয়ার্টিস্ট হিসেবে খুবই হেল্পফুল। ঠিকঠাক আমি যেরকমটা মানে যেই লেভেলের ডেডিকেশন এক্সপেক্ট করেছিলাম, আমি ঠিক তার থেকেও বেশি পেয়েছি। সো আমি সেই জায়গা থেকে আমি বলবো দারুণ। যতদূর জানি এটাই তো পরিমণি আপুর সাথে আপনার প্রথম কাজ ছিল। হ্যাঁ, ওটা। হ্যাঁ, মম আপুর সাথে এর আগে তো অনেক কাজ করা হয়েছে, কিন্তু পরিমণি আপুর সাথে তো ওটাই ফার্স্ট ছিল, রাইট? ওকে, আমাদের সঙ্গে শরীফ আছেন, তিনি বলছেন, আমি শরীফ ভোলা থেকে লাইক দিচ্ছি সব। আচ্ছা, খুবই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। এত কিছু নিয়ে প্রশ্ন করেছি, কি বলবো আর, অনেক অনেক কথা। আপনার সঙ্গে কথা বলতে গেলে আমার মনে হয় আড্ডা ফুরোতেই চায় না, এত কথা। সো না, এবার আরারাত প্রসঙ্গে আসলে আসতেই চাই। অফ ক্যামেরাতে আপনি শেয়ার করছিলেন যে ওটিটি প্ল্যাটফর্মে এটা গিয়েছে, সেখান থেকে সবাই খুব প্রশংসা করছিল যে এটা সবথেকে বেশি আলোচিত কাজ তাদের প্ল্যাটফর্মের জন্য। সো একটু জানতে চাই ভাই, যে আরারাতে কাজ করার অভিজ্ঞতা আপনার কাছে কেমন ছিল, কতটা উপভোগ্য ছিল? আমি খুবই রিস্কি প্রজেক্ট করেছি এ যাবৎকালে, অনেক 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 রিস্কি প্রজেক্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে শুট প্রসেসটা এরকম রিস্কি ছিল যে কেউ যে কোনো সময় অ্যাক্সিডেন্টে যে কেউ ইনজুর্ড হতে পারতো, ব্যথা, মানে যে কোনো কিছু ঘটতে পারতো যে কারোর সাথে। তো সেই জায়গাগুলোতে আমার কোথাও কোনো কিছু হয়নি, শুধু আরারাতে আমি ইনজুর্ড বলতে
মানে এত সিরিয়াস ছিলাম যে চোখ ইনফেকশন হয়েছিল, ওই যে ব্লাডের শট এবং তারপর ধুলাবালি গিয়ে মানে এই প্রথম আমি আরারাত করতে গিয়ে আমার চোখ ইনফেকশন হয়েছিল এবং 2-3 বার এরকম হয়েছিল, মানে বেশি সিরিয়াস ছিলাম বোধহয়। এই ইনফেকশনই বোধহয় আপনাকে ভাইরাসে কাজ করতে উদ্বুদ্ধ করেছিল। জানি না, হয়তো। ওকে, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। শেষের দিকে যেহেতু, তার জন্য বলতেই হয় যে আপনার বন্ধুকে তো আপনি শুভেচ্ছা জানালেন, হ্যাঁ, আপনার সিনেমাও তো আসছে এবং সেটা এই ঈদেই মুক্তি পাচ্ছে, আমরা সবাই জানি, বনলতা এক্সপ্রেস। সো একটু জানতে চাই যে বনলতা এক্সপ্রেসের যাত্রী আপনিও হয়েছেন, কেমন গতিতে চলছে বনলতা এক্সপ্রেস? দারুণ গতিতে চলছে এবং এটা অলরেডি আমি যতটুকু জানি রেডি। এখন শুধু সার্ভ করা বাকি প্লেটে। এখন ঈদ আসবে, ঈদের দিন থেকে সবাই উপভোগ করা শুরু করবে, এইটুকু জানি। আমার পার্ট শেষ, আমার যে দায়িত্ব ছিল দায়িত্ব শেষ, এখন শুধু এনজয় করার পালা আর কি। এখন দর্শক দেখবে, দর্শক দেখে তারা যতটুকু এনজয় করবে সেইটা দেখার পালা আমার, আর কোনো কাজ নেই আসলে। আমিও একদমই সেজন্যই বসে আছি। জানতে চাই ভাই, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের গল্প কিছুক্ষণ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি, এটা আমরা সবাই জানি। স্যারের গল্পে কাজ করার বিষয়টি কি আলাদাভাবে হৃদয়ে কোনো আবেশ তৈরি করেছিল? অবশ্যই, কারণ আমরা যে বেড়ে ওঠা, আমরা তো ওই স্যারকে নিয়ে বেড়ে ওঠা, মানে তার গল্প, তার লেখা, ইভেন বন্ধুদের আড্ডাতেও তাকে নিয়ে আলোচনা করা, তার ওই ক্যারেক্টার নিয়ে আলোচনা করা, তার ওই বইটা নিয়ে আলোচনা করা, এভাবেই তো আমাদের বেড়ে ওঠা। সো তার কোনো গল্পে তার কোনো মানে চরিত্রে পারফরমেন্স করা, এটা তো স্বপ্নের মতো ব্যাপার আমার কাছে। সো সেই জায়গা থেকে আবার আমার মানে ফেভারিট কোনো ডিরেক্টর যদি এরকম অফার করে, তো আমি তো এক পায়ে রাজি হয়ে যাব। তো সেই জায়গা থেকে করলাম। এখন বাকিটা আসলে দর্শকের উপর ডিপেন্ড করে, তারা কতটুকু অ্যাকসেপ্ট করে আমাকে, আমার পারফরমেন্স এবং আর পুরো সিনেমা আর সবাই। তাহলে যে আর সবার কথা যেহেতু আসলে, জানতেই চাই যে বনলতা এক্সপ্রেসের বাকি যাত্রীদের সাথে জার্নিটা কেমন ছিল? দুর্দান্ত। আমি তো মানে বরাবরই মোশাররফ ভাইয়ের সাথে জার্নি আমি খুব এনজয় করি, মহানগরে যেমন করেছিলাম। এটাতে আরো সবাই ছিল, রাত ছিল, সাবিলা নূর ছিল, বাঁধন ছিল, মমো ছিল, মোশাররফ ভাই ছিল, চঞ্চল দাদা ছিল, চঞ্চল ভাই ছিল, মানে দিনার ভাই ছিল, অনেকে ছিল। তো সেই জায়গা থেকে সবার সাথেই আমরা এত মানে ফিল লাইক স্টুডিও ফিল্ম একটা কমপ্লিট করলাম, এরকম একটা ফিলিং আমরা পেয়েছি যে একটা স্টুডিও ফিল্ম কমপ্লিট করলাম। বাহ, চমৎকার। সো শুটিং এর ফাঁকে কি এমন হতো যে যেটা হয় আর কি, যে ট্রেনের তো অনেকগুলো বগি বা প্ল্যাটফর্ম থাকে, আপনারা কি একজন আরেকজনের প্ল্যাটফর্মে চলে যেতেন? না, মানে আমি একটা ভিআইপি বগি ছিল চঞ্চলদার, ওই বগিটা আমার দখলে ছিল, ওটাতে আমি রেস্ট নিতাম, ওটাতেই আমি বসে থাকতাম। ওটাতে তখন প্রচন্ড শীত ছিল, তো ওটাতেই শীত কম লাগতো, একটু গরম ছিল। সো এরকমটা ছিল। আপনার শুট কি ঢাকার বাইরে দুই জায়গাতেই হয়েছে, নাকি শুধুমাত্র ঢাকার অংশে আপনি শুট করেছেন? ঢাকায় হয়েছে, ঢাকার বাইরেও হয়েছে, মিলিয়ে। ঢাকার বাইরের অংশ তো ছোট, অল্প। হ্যাঁ, আমি শুনেছি সেই গল্প। সেট শুট বেশি আর কি। তানিম ভাইয়ের সাথে সম্প্রতি দেখা হয়েছিল, খুব ফ্রেশ লাগছিল ওনাকে, ভীষণ হাসি খুশি মানুষ তিনি, এবং মনে হচ্ছিল যে না, উনি নিজেও বানিয়ে খুব তৃপ্তি পেয়েছেন। তো যদি একটু নির্মাতা তানিম নূর ভাইয়ের ব্যাপারে জানতে চাই আপনার কাছে, যে ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা, সেই মানিহানি, তারপর কন্ট্রাক্ট, তারপর বনলতা এক্সপ্রেস, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু খুব অদ্ভুতভাবে 3-4 বছরের একটা গ্যাপ যায় আপনাদের। সো সেই গ্যাপটাতে নতুন করে তানিম ভাইকে কিভাবে আপনি চেনেন, তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন শুনবো। তবে তার আগে একটা ভিডিও কল আছে, একটু অ্যাকসেপ্ট করে নেই। দর্শক একটু দেখে নেই কে আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? আমরা একটু দর্শকদের সুবিধার জন্য এই তো আপনার ভাইয়া, নাম পরিচয়টা আলহামদুলিল্লাহ একটু ভালো। জানতে চাই। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ,
জি ভাইয়া, জি, আমাদের শুনতে দর্শকরা পাচ্ছি। যেহেতু আপনাকে দেখছে, একটু আপনার নামটি জানিয়ে দিতে হবে দর্শককে। আচ্ছা আচ্ছা, আমি ভাইয়ার পার্সোনালি অভিনয়ের অনেক বড় ফ্যান। ভাইয়া হচ্ছে যে মানে খুবই দুর্দান্ত অভিনয় করে। তবে সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে যে ভাইয়াকে প্রপার ভাবে আমার মনে হয় যে ইউজ করতে পারতেছে না। ভাইয়া যেই ধরনের অভিনেতা, ওইভাবে আসলে প্রপার ভাবে ভাইয়াকে ইউজ করতে পারতেছে না। ভাইয়ার যে অভিনয় লেভেল, ওইটাকে আসলে কোনো ডিরেক্টর যে ওইভাবে মানে কাজে লাগাইতে পারতেছে না, এটা একটা আফসোসের জায়গা। মনে হয় যে ভাইয়াকে মানে, যেমন দেখেন সদরঘাটের টাইগার একটা ডায়লগ খুবই জোস, এখনো মানে ভাল লাগে। মানে ভাইয়াকে কেউ ইউজ করতে পারে না, এটা দুঃখজনক। তবে ভাইয়ার অভিনয় তো মানে দুর্দান্ত, আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আর ভাইয়ার সাথে রিসেন্ট আমরা একটা কাজ করলাম, ভালোবাসা ফিরে আসে। খুবই জোস অনেক অভিনয় করছে, এবং মানে অন্য অন্য আর্টিস্টরাও তো সেটে আসার পর ধরেন আপনার আছে না অনেক ধরনের প্রবলেম করে বা ই করে, ভাইয়া হচ্ছে একদম চুপচাপ ভাইয়ার মতো। দেন আমাদের রেডি হইলে দেন ভাইয়া আসতেছে। ভাইয়া হচ্ছে যে মানে কোনো প্রেশার নাই। বা অন্য অন্য বর্তমান যে ধরেন আর্টিস্ট, ওরা হচ্ছে যেভাবে প্রেশার ক্রিয়েট করে বা হচ্ছে যে আমার সিনটা নেন, আগে ছেড়ে দেন, এটা করেন সেটা করেন। ভাইয়ার দেখছি আমি ভাইয়ার দিক থেকে যে একদম চুপচাপ শান্ত। ভাইয়া হচ্ছে যে ঠিক আছে তোমরা কাজটা ভালো করো, ভাইয়া একটা কোনো কথাও বলে না। দেন উনি যেভাবে সাপোর্ট করে নতুন নতুন ডিরেক্টরদেরকে, এটা আসলে অন্যরকম, যেটা নতুনদের ভাইয়ার থেকে শেখা উচিত। অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার যে আক্ষেপটা আছে। বিশ্বাস করুন, একজন দর্শক হিসেবে আমারও আক্ষেপটা একই রকম। কিন্তু যেহেতু সময় বদলায়, সময় বদলাচ্ছে, আমি বিশ্বাস রাখি যে আপনার মতন আরও দর্শকরা যারা ভাইয়ার পাগলা ফ্যান, আমার মতন একজন ক্ষুদ্র দর্শক আছে সেই ফ্যান লিস্টে, আমরা সবাই ভাইয়াকে দারুণ দারুণ চরিত্রে সামনের দিনগুলোতে দেখতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই কলটা এখন রাখতে হচ্ছে, কিন্তু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই মধ্যরাতের আড্ডায় যুক্ত হবার জন্য। ভালো থাকবেন আপনি। শুনছিলাম তানিম নূর জানতে চেয়েছিলাম তানিম নূর ভাইয়ার প্রসঙ্গে একটু জানতে চাই। হ্যাঁ, তানিম নূর ভাই তো মানে জোশ। আমরা একই লাইনেরই মানুষ বলা যায়। মানে লাইনের বলতে তার যেরকম পছন্দ আমি খেয়াল করলাম আমারও ওইরকমই পছন্দ। সো আমাদের আড্ডাবাজিটা বেশ ভালো জমে, যখন আমরা আড্ডায় বসি তখন বেশ ভালো জমে আর কি। তো সেই জায়গা থেকে তানিম ভাইয়ের সাথে শ্যুট করাটা খুবই মানে এটা আমি খুবই কমফোর্টেবল ফিল করি তার সাথে শ্যুট করে। কারণ যা কিছু দরকার, অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে একটা সিন ভালো হওয়ার জন্য যা যা দরকার, সে ডিরেক্টর হোক আর সে প্রডিউসার হোক, সে সব কিছু ঠিকঠাক মতো করে হাজির করে রাখে। এবং চমৎকার। বিশেষ করে এই যে বনলতার শ্যুট করেই তো আমি দেখলাম যেখানে যা দরকার সে এগুলো সব। হ্যাঁ, খুব গোছানো একটা টিম নিয়ে ভাইয়া কাজ করেন, এটা বলতেই হয়। আর এই যে ভাইয়া বলছিলেন না যে কন্ট্রাক্ট সিরিজের সময় আপনার হাতে সেই সুযোগটা ছিল যে ভাইয়া ছুড়ে দিয়েছেন আপনার কাছে যে কোন ক্যারেক্টারটাতে তুমি কাজ করতে চাও। বনলতা এক্সপ্রেসও কি এরকম কিছু হয়েছিল? না, বনলতায় বনলতায় মানে আমি বলবো আমি যে ক্যারেক্টারটা পেয়েছি আমি নিজেকে ভাগ্যবান বলবো। ও ওয়াও। সো এইটা তোমরা দেখো, দেখার পরে বুঝবে যে আসলে কেন আমি নিজেকে ভাগ্যবান বলছি। ওকে। এই এতগুলো ক্যারেক্টারের মধ্যে আমার যে ক্যারেক্টারটা, আমি খুবই হ্যাপি এবং আমি আসলেই আমি লাকি যে আমি এই ক্যারেক্টারটা করতে পেরেছি। চমৎকার। বনলতা এক্সপ্রেসে আপনাদের যাত্রী হবার অপেক্ষায় রইলাম আমিও। যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আপাতত একটাই বলতে চাই যে সামনের ঈদে আমার সিনেমা আসছে বনলতা এক্সপ্রেস। এইটা ফুল ফ্যামিলি ছাড়া কিন্তু অ্যালাউ না, ফ্যামিলি সহ সবাই মিলে দেখতে যাবেন এবং খুব এনজয় করবেন, এইটুকু আমি লিখিত গ্যারান্টি দিতে পারবো। বাহ, চমৎকার। ইট ওয়াজ নাইস মিটিং উইথ ইউ। এবং অনেক মাস পর আমাদের খুব সুন্দর একটা আড্ডা হলো। এবং অনেক বছর বললেও ভুল হবে না যে আমি আপনাকে এভাবে অতিথি হিসেবে পেলাম। সো থ্যাংক ইউ সো মাচ শ্যামল ভাইয়া, এত ব্যস্ততার মাঝেও এনটিভিকে, রাতের আড্ডাকে এবং আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও। দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকে এনটিভি রাতের আড্ডা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের সঙ্গে পুরোটা সময় জুড়েছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন অতিথির সাথে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে একটু বেশি সময় ধরে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।